আসসালামু আলাইকুম এভরিওয়ান। মনের লেখন গল্পের 10 নম্বর পার্ট। আর কালকে একটু ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারিনি, যার জন্য তোমাদের কাছে আমি অনেক অনেক দুঃখিত। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমাদের বাসার সামনে গিয়ে দেখি আমার আম্মু বারান্দায় বসে আছে, তবে আম্মু আমার দিকে খেয়াল করে নাই। বহুদিন পরে আমি আমার আম্মুকে দেখছি, কতটা যে ভালো লাগছে বলার বাইরে। তবে আমার আম্মু ভালো আছেন, এতে আমি খুশি। মিতু ম্যাডাম রিক্সা থেকে নেমে বলল, চল বাসার ভিতরে, অনেকদিন হলো তো, তুই তোর বাসায় যাস না। আমি বললাম, না ম্যাডাম, আমি যাব না, আপনি যান, সবার সব জায়গায় যাওয়ার অনুমতি নাই। মিতু ম্যাডাম আমার হাত ধরে বলল, আরে চল তো, কিচ্ছু হবে না, কেউ কিছু বললে বলবি আমার সাথে আসছিস। মিতু ম্যাডাম আমার হাত ধরেছে, অথচ ওনার হাজবেন্ড চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। তবে আমার যতটুকু ধারণা হওয়ার ছিল ধারণা হয়ে গেছে। মিতু ম্যাডামের হাজবেন্ড কতটা যে বোকা সেটা আমি ভালো করেই দেখতে পেয়েছি। আমি মিতু ম্যাডামের হাত ছাড়িয়ে বললাম, আপনার হাজবেন্ড সবকিছু দেখছে, স্বামী রেখে অন্য কারোর হাত ধরতে লজ্জা লাগে না? মিতু ম্যাডাম বলল, লজ্জার কি আছে? আর তোরে গোপন একটা কথা বলি, ওকে শুধু এমনি বিয়ে করেছি আমি, ওকে দিয়ে আমার কিছুই হয় না। মাঝে মাঝে ওকে ঘুমের ওষুধ খাইয়ে আমি আমার বন্ধু বান্ধব বাসায় নিয়ে আসি। তুই তো আর আমার কষ্ট বুঝলি না, তোর জন্য আমার মনের জায়গা সবসময় খোলা ছিল। আমি বললাম, সিসি, যে তার স্বামীকে এভাবে ধোকা দিতে পারে, তার মতো নষ্ট মেয়ে এই পৃথিবীতে নেই একটাও। তোরে তো দেখতেও ইচ্ছা করছে না আমার। মিতু ম্যাডাম বলল, আমরা দুই বেস্ট ফ্রেন্ড আগেই ফোনে এভাবে কথা বলে অনেক টাকা ইনকাম করছি, তোর ভাবি বুঝি দোয়া তুলসী পাতা? আমি বললাম, দেখ, আমার পরিবারের সাথে আমার এখন কোনো সম্পর্ক নেই, তুই যা ইচ্ছা তাই বললে কি আমি বিশ্বাস করে নিব? তোর মতো তুই থাক, আমাকে এখন যেতে দে, আমি রিক্সা নিয়ে বের হব। তখন মিতু ম্যাডাম আমাকে ডাক দিয়ে বলল, আরে দীপু দাঁড়া, তোর বাসায় তুই আসবি, এতে কে কি বলবে? আমি মিতু ম্যাডামের কথা শুনে দাঁড়ালাম না, আমার মতো আমি রিক্সা ঘুরিয়ে চলে যাচ্ছি। হঠাৎ ভাবলাম একটু পিছনে তাকিয়ে দেখি পিছনে কি হচ্ছে। পিছনে তাকাতেই দেখি আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আমাকে দেখছে। কারো মায়া এখন আমার আর দরকার নেই, এতদিন যেহেতু একা একা ছিলাম, এখন একা একাই থাকতে পারবো। বাসার সামনে এসে রিক্সা থামিয়ে দিলাম। হঠাৎ আমার নজর গেল পিছনের সিটে একটা ফোন পড়ে আছে। এটা মনে হয় মিতু ম্যাডামের হবে, হয়তো নিতে মনে ছিল না, থাক পরে আমি দিয়ে দিব। ফোনটা আমি নিয়ে বাসার ভিতরে চলে গেলাম। বাসার ভিতরে যেতেই আমার মেয়ে দৌড়ে এসে আমার কোলে উঠে বলল, বাবা, আম্মু এসেছিল, আমাকে অনেক মজা কিনে দিয়েছে। আমি বললাম, মাহি, আমি কি বলি শোনো। মাহি বললাম, বলো বাবা। আমি বললাম, এতদিন যে তোমার আম্মু ছিল না, তখন আমি তোমাকে সবকিছু দিয়েছি না, এখন কি আম্মু ছাড়া তুমি থাকতে পারবে না? এখন তুমি বড় হয়েছো, সবকিছু বোঝো, আর তোমার আম্মু এখন সরকারি চাকরি করে, তার অনেক দাম, বুঝছো? তোমার যা কিছু লাগে আমি কিনে দিব, অচেনা কারো কাছ থেকে কিছু নিবে না, সে তোমার আম্মু হোক আর যাই হোক। পাশ থেকে ইতি বললাম, আপনি ওকে এভাবে বলবেন না, ও এত কিছু বোঝে না, পিচ্ছে একটা মেয়ে, ওকে কেন ওর আম্মুর থেকে আলাদা করবেন? ইতির কথা শুনে আমি বললাম, আমার বিষয় শুধু আমি জানি, ইতি তুমি কি জানো? তবে এখন আমার কাউকে দরকার নেই, আমার মেয়ের জন্য আমি আছি। মাইকে নিচে নামিয়ে গোসল করতে গেলাম। গোসল করে বের হতেই মিতু ম্যাডামের ফোনের উপর নজর গেল। ধীরে ধীরে ফোনটা আমি হাতে নিলাম। আমি জানি অন্য কারো পার্সোনাল জিনিস আমার দেখার অধিকার নাই, এরপরও মন বলছে ফোনটা একটু দেখি ফোনের ভিতরে কি আছে। ফোনে কোনো লক দেওয়া নেই, হয়তো পার্সোনাল কিছু নাই দেখে ফোনে লক দেয় নাই। আমি ফোনের সব জায়গা খুঁজলাম কিন্তু কিছুই পেলাম না, শুধু মিতু ম্যাডামের কয়েকটা পিক আছে আর 2টা কল রেকর্ড আছে। তবে ফোনের রেকর্ডগুলো শুনতে খুব ইচ্ছে করছিল আমার, এজন্য রেকর্ডগুলো বের করে শুনতে লাগলাম। প্রথম রেকর্ডে মিতু বলছে, শোন, কাজের মেয়েকে যেভাবেই অপমান করে বের করার দরকার সেভাবেই অপমান করে বের করে দিবি। ইদানিং আমি দেখছি দীপু কাজের মেয়ের সাথে একটু বেশি কথা বলে, আমার মনে হয় ওই রিয়া নামের মেয়েটার প্রেমে পড়েছে। তুই যে করে হলেও হোক ওই মেয়েকে বাসা থেকে বের কর প্লিজ বান্ধবী। মিতুর কথা শুনে আমার ভাবি বলছে, খুব তাড়াতাড়ি ওকে এই বাসা থেকে বের করে দিব, তুই কোনো চিন্তা করিস না। ফোনের রেকর্ডটা শুনে আমি মাথায় হাত দিয়ে বললাম, হাই হাই, আমি এটা কি করলাম? একটা নিরীহ মেয়ের উপর মিথ্যা অভিযোগ চাপিয়ে দিলাম, অথচ রিয়া সেখানে দোষী ছিল না। রিয়া তো ঠিকই বলছিল, বিশ্বাস করেন ভাইয়া, আমার এখানে কোনো দোষ নেই, আমি চুরি করি নাই। চিচি, এখন নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। রিয়াকে যদি আমি বিশ্বাস করতাম তাহলে আজকে আমার আর এই দিন দেখতে হতো না। আজকে সবকিছুর পেছনে ভাবি আর মিতু দায়ী। তবে খুব আগ্রহ নিয়ে ফোনের দ্বিতীয় রেকর্ড অন করলাম, যেখানে মিতু ম্যাডাম আমার ভাবিকে বলছে, তুই তো শ্বশুরকে মেরে সব সম্পত্তি তোর নামে লিখে নে, আর এতে আমার বেশ সুবিধা হবে। দীপুকে অপমানিত করে ওর বাবাকে হত্যা করার দায়ে বাসা থেকে বের করে দিবি।
তুই আর ভাইয়া সারা জীবন সুখে শান্তিতে সংসার করতে পারবি। আমি তোরে একটা বুদ্ধি দিই, যদি মানিস তাহলে কাজে আসবে। তুই খাবারের সাথে বিষ মিশিয়ে দিবি, পরে ওনার গলায় দড়ি ঝুলিয়ে দিবি, তাহলে মনে করবে তোর শ্বশুর আত্মহত্যা করেছে। এই সুযোগে তুই সবকিছু করে নিবি। আর কিভাবে যে কি করতে হবে আশা করি এটা আর আমার বলতে হবে না। মিতুর কথা শুনে ভাবি হাসতে হাসতে বলল, তুই আমার বেস্ট বান্ধবী, লাভ ইউ রে বান্ধবী। ফোনের রেকর্ড শুনে আমি অবাক হয়ে গেলাম। সামান্য একটু সম্পত্তির জন্য ভাবি আমার বাবাকে মেরে ফেলল। আমার তো এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওকে তো আমি ছাড়বো না। আজকে সবকিছুর জন্য এই মিতু আর ভাবি দায়ী। হঠাৎ ভাই থেকে মাই ডেকে বলল, বাবা তোমাকে খুঁজতে একটা মেয়ে এসেছে, তোমার সাথে নাকি দেখা করতে চাই। আমি মায়ের কথা শুনে ফোনের রেকর্ডগুলো আমার ফোনে নিয়ে নিলাম। আমি ভালো করেই বুঝতে পারছি যে ভাইরে কে এসেছে, মিতু ম্যাডাম ছাড়া আর কেই বা আসবে। ফোনে এত গুরুত্বপূর্ণ একটা প্রমাণ আছে, এটা যদি আমার হাতে এসে যায় সবকিছু তো আমি জেনে ফেলবো। এজন্য হয়তো ফোন খুঁজতে এখানে আসছে। আমি রুম থেকে বের হয়ে দেখি বাইরে একটা চেয়ারে মিতু ম্যাডাম বসে আছে। আমাকে দেখে বলল, কিরে তোরে কখন বললাম এখানে আসতে, আর তুই এত দেরি করলি যে? মন চাইছে ওকে আমি গুলি করে মেরে ফেলি, কিন্তু এখন কিছু করা যাবে না। আমি মুখে হাসি রেখে বললাম, এটা তোর বাসা না যে তুই যা ইচ্ছা তাই বলবি। এখানে যদি আমি কিছু করি তো তাহলে তোর অবস্থা খুব খারাপ হবে। আমি চাই না ওদের সামনে তোর গায়ে হাত তুলতে। আমার কথা মিতু ম্যাডাম নিমিষেই ভিতরে উড়িয়ে দিয়ে বলল, তার মানে এতদিন তুই এখানে ছিলি? বিচ্ছিরি একটা জায়গা, আমার তো ঘৃণা হচ্ছে। আমি মিতুর হাত টেনে বাসা থেকে বের করে বললাম, আসল কথা বল, কি বলতে এখানে এলি? তোর মতো আমার হাতে সময় নেই, আমার সময়ের খুব দাম আছে। মিতু ম্যাডাম বলল, আরে বলবো তো, এত অস্থির হবি না। আর মেয়েটার সাথে কিছু করিস নাই তো এখানেও? মেয়েটা দেখতে কিন্তু সেই, তুই যেখানেই যাস তোর সাথে একটা মেয়ে থাকে, কিভাবে কি রে? আমি ঠাস ঠাস করে দুইটা চর দিয়ে বললাম, লিমিটের ভিতরে থাক, লিমিট ক্রস করলে আরো খারাপ কিছু হবে তোর সাথে। আর আমি চাই না তোর সাথে খারাপ কিছু করতে। আমার চরকে মিতু গালে হাত দিয়ে বলল, আমার ফোনটা হয়তো তোর রিক্সায় রেখে গেছি, তুই কি ফোন পেয়েছিলি? আমি বললাম, না তো, আমি তেমন কিছু পাই নাই। আর আমি কিভাবে বলবো আপনি আমার রিক্সায় কি রেখে গেছেন? মিতু ম্যাডাম বলল, প্লিজ আমার সাথে একটু চল না, ফোনটা খুঁজতে, অনেক দরকারি কিছু আছে ওই ফোনে, যদি ফোনটা কারো হাতে চলে যায় তো। আমি বললাম, কেন, বন্ধুদের সাথে ভিডিও রেকর্ড করছিলে নাকি? আপনার চরিত্র তো খুব খারাপ। মিতু ম্যাডাম বলল, দেখ যা ইচ্ছা তাই বলবি না, আমার মনটা এমনি ভালো না। আমি বললাম, ভালো না থাকলে আমার কি, আপনি যান এখন এখান থেকে, আমার হাতে সময় নেই। মিতু ম্যাডাম বলল, প্লিজ শেষবারের মতো বলছি চল না। কি আর করব, খুব করে বলছে যেতে তো হবেই, না গেলে আমাকে আবার সন্দেহ করবে। মিতুর সাথে কিছু দূরে গিয়ে ওর ফোনটা নিয়ে রাস্তার পাশে ফেলে দিলাম। ওর ফোন দিয়ে এখন আমার কোনো দরকার নেই, যা কিছু প্রমাণের দরকার ছিল সব নিয়ে নিয়েছি। হঠাৎ করে মিতু রাস্তার পাশে ফোনটা দেখে দৌড়ে গিয়ে ওটা হাতে নিয়ে বলল, যাক বাবা, অবশেষে বাঁচা গেল। আমি একটু মজা করে বললাম, কি এমন আছে ওই ফোনে যে এর জন্য এত খোঁজাখুঁজি করলেন? আমি কি ওটা দেখতে পারি? মিতু আমার কথা শুনে আমার থেকে কিছুটা দূরে গিয়ে বলল, মোটেও ওই ফোন তোর কাছে দেওয়া যাবে না। আমি বললাম, তোর মতো মেয়েকে আমার খুব ভালো করেই চেনা আছে, তোরা আজ যাই কিছু করিস না কেন, কখনো কারোর সাথে সংসার করে খেতে পারবি না, তবে খুব তাড়াতাড়ি তোদের সাথে খারাপ কিছু হবে। যদি বলিস আমি হুমকি দিচ্ছি তাহলে এটাই মনে কর, তুই সতর্ক থাকিস সবসময়, আমি আসি। মিতু বলল, আরে যা যা, থাকিস তো বস্তিতে, আর বস্তিতে থেকে বড় বড় কথা বলিস। আমি মিতুর কথা কানে না নিয়ে সামনে হেঁটে যেতে লাগলাম। হঠাৎ দেখি বাস স্ট্যান্ডের সামনে রিয়া দাঁড়িয়ে আছে, হয়তো বাসের জন্য অপেক্ষা করছে। ভাবলাম ভুল তো আমি করছি, তাই ভুলগুলো একটু স্বীকার করে আসি, কিছুটা হলেও ভালো লাগবে। আর ও ওর মতো থাকুক, আমি আর ওকে কখনো বিরক্ত করব না। আমি ধীরে ধীরে হেঁটে রিয়ার সামনে চলে গেলাম। রিয়া আমাকে দেখে একটু সরে গেল। আমি আবার ওর সামনে গিয়ে আগ বাড়িয়ে বললাম, ম্যাডাম আমি ভুল করেছি, আপনার কোনো কথা বলতে হবে না আমার সাথে, আপনি শুধু 5টা মিনিট আমাকে সময় দিবেন আমার ভুলগুলো স্বীকার করার জন্য। আমি আপনাকে কোনো রকম বিরক্ত করব না, আর কখনো আমি আপনার সামনে আসবো না, কথা দিচ্ছি কখনো আমার মেয়েকে নিয়ে আপনার সামনে এসে বলবো না যে আপনি মাহির আম্মু। আমার কথা শুনে রিয়া আমার মুখের দিকে তাকিয়ে আছে। তবে একটা জিনিস আমি খুব খেয়াল করছি, যখনই আমি রিয়ার সাথে কথা বলি তখনই ওর চোখের কোণে আমি পানি দেখতে পাই। তবে ওর মনের ভিতরে আজও আমার জন্য ভালোবাসা আছে কিনা এটা আমি বলতে পারি না। তবে আমার একটা বিষয় চিন্তা করলে খুব ভালো লাগে, যে আমাদের বাসার কাজের মেয়েকে আমার এখন ম্যাডাম বলতে হয়। মানুষ ঠিকই বলে যে আজকে গরিব বলে আমাকে ব্যবহার করে আমার সুযোগ নিচ্ছ,
কিন্তু এমন একদিন আসবে যখন আমার পরিবর্তনটা খুব ভয়ানক হবে। আমি রিয়াকে পুলিশের পোশাকে দেখে সত্যি খুব খুশি হয়েছি। আমি রিয়াকে আবার বললাম, প্লিজ 5টা মিনিট, আপনার কোনো কথা বলতে হবে না, আমি বলবো আর আপনি শুধু শুনবেন। আমার কথা শুনে রিয়া একটু সাইডে সরে গেল। আমি আমার ফোনটা বের করে মিতু ম্যাডামের থেকে নেওয়া রেকর্ডটা বের করে রিয়ার হাতে দিয়ে ফোনটা দিয়ে বললাম, একটু শুনেন। আমার কথা মতো রিয়া খুব মনোযোগ দিয়ে রেকর্ডটা শুনলো। রেকর্ড শেষ হতেই আমি ওর হাত থেকে ফোনটা নিয়ে বললাম, দোষ ছিল আমার, আমি কেন আপনাকে বিশ্বাস করতে পারি নাই। ওই মানুষ কথাই বলে না, কাউকে কষ্ট দিয়ে মানুষ সুখে থাকতে পারে না। দেখছেন, আপনার অভিশাপ আমার গায়ে লাগছে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আর এখন আমার জায়গা হলো বস্তির মাটিতে। চিন্তা করি না, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। তবে একটা পুরাতন কথা আমার খুব মনে পড়ে জানেন, আমাদের বাসার কাজের মেয়েটা ছিল, ওকে আমি খুব ভালোবাসতাম। হয়তো কখনো বলা হয় নাই ওকে এই কথা। ও সবসময় বলতো, ভাইয়া বলে দেন না, সমস্যা কি? কিন্তু আমি লজ্জায় বলতাম না। তবে ওকে একবার বলতে শুনছিলাম যে, এখন তো আর ভালোবাসি বলবেন না, যখন আমি থাকবো না তখন 1000বার বলেও আমাকে পাবেন না। দেখছেন, আজকে সবকিছু আমি হারিয়ে ফেলেছি, তবে এরপরও আমি আমার মেয়ের দিকে তাকিয়ে ভালোবাসি। নতুন মানুষ পেয়েছেন, দোয়া করি আরো সুখী হন। তবে আমি তোমাকে বিশ্বাস না করে সেই দিন তাড়িয়ে দিয়েছি, যদি সম্ভব হয় আমাকে মাফ করে দিও। আমার বলা 5 মিনিট শেষ, আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। তবে তোমার সাথে একটু কথা বলতে খুব মন বলছিল, এজন্য এগিয়ে আসলাম। ভুল হলে মাফ করে দিও। আর আমার মেয়ের কাছে কখনো যাবে না, ওর যখন তোমার উপর মায়া জন্ম নিবে তখন আমি তোমাকে কোথা থেকে এনে দিব। ভালো থেকো, আর ছেলেটাকে নিয়ে সুখে সংসার করো, ভুলগুলো মাফ করে দিও। এই কথা বলে আমি পিছন ফিরে হাঁটতে লাগলাম। চোখের পানি যে আমি কিভাবে আটকে রাখছি এটা শুধু আমি জানি। হঠাৎ পিছন থেকে ভাইয়া বলে একটা শব্দ ভেসে আসলো। আমি মনে করলাম হয়তো রিয়া আমাকে ডাক দিয়েছে, এজন্য পিছনে তাকালাম। কিন্তু আমার ধারণা ভুল, রিয়া আমাকে ডাক দেয় নাই, অন্য একটা মেয়ে কাকে জানি ভাইয়া বলে ডাক দিল। রিয়া ওই জায়গায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি কি অনেক বড় ভুল করে ফেলেছি যে ও আমার সাথে কথা বলবে না? নাকি আমাদের মাঝখানে কোনো বাধা আছে? আমি আর এখানে একটুও দাঁড়াই নাই, সরাসরি বাসায় চলে এলাম। বাসায় গিয়ে ফেসবুকে ভিডিও দেখতে লাগলাম। হঠাৎ রিয়ার আইডি আমার নজরে এলো। ওর প্রোফাইল পিক দেওয়া পুলিশের পোশাকে, কিন্তু ওর আইডির ভিতরে গিয়ে দেখি রিলেশনশিপ দেওয়া আছে। রিয়া যার সাথে এটা দিয়েছে, আমি তাকে দেখতে তার আইডির ভিতরে ঢুকলাম। আরে হালা, এটা তো সেই ছেলে যে রিয়ার হাত ধরে আমার রিক্সায় বসছিল। ছেলেটার আইডি খোঁজাখুঁজি করে দেখলাম ওর বাবা মেয়র। এর জন্য ছেলেটা বলছিল, আমাকে চিনিস তুই? তার মানে রিয়া এখনো ও বিয়ে করে নাই, রিয়া ওই ছেলেটার সাথে প্রেম করে। কিন্তু আমার জানার মতে রিয়া এমন কিছু করতে পারে না, ওকে আমি খুব ভালো করেই চিনি। না না, আমার সবকিছু খুঁজে বের করতে হবে। রিয়া কি আসলেই ওকে পছন্দ করে? রুমে বসে আছি, তখন ইতি এসে বলল, কি করেন সাহেব? আমি বললাম, এই তো বসে আছি। তা তুমি কি করো? ইতি বলল, আমি তো আপনাকে দেখতে এখানে আসছি, কেন কোনো সমস্যা? আমি বললাম, তোমার ঢং দেখে আর বাঁচি না, কি বলতে এসেছো সেটা বলো, এত পেঁচাতে হবে না। ইতি বলল, চলেন না পার্ক থেকে একটু ঘুরে আসি, অনেকদিন হলো যাওয়া হয় না। আমি বললাম, টাকা নাই, যেতে পারবো না। ইতি বলল, আরে টাকার দরকার পড়লে আমি দিব, চলেন না। মাই আমার কোলে উঠে বলল, প্লিজ বাবা চলো। মায়ের গালে চুমু দিয়ে বললাম, আচ্ছা মা, বিকালে যাব, এখন আমি একটু বাইরে যাব, তোমরা রেডি হও, ঠিক আছে? মাহি বলল, আচ্ছা বাবা, তাড়াতাড়ি আসবে, নইলে কিন্তু তোমার খবর আছে। আমি বললাম, আম্মু, বুঝতে পারছি। আমি বাসা থেকে বের হয়ে সামনে হাঁটতে লাগলাম। এখন যাব একটা গুরুত্বপূর্ণ জায়গায়, জানি আমাকে দিয়ে এইসব হবে না, যাকে দিয়ে হবে তার কাছেই যাচ্ছি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে একটা মাইক্রো আমার সামনে এসে দাঁড়ালো, আর একটু হলে আমার উপরে তুলে দিত। আমার একটু রাগ হলো, এজন্য ভাবলাম কিছু বলি, কিন্তু আবার চিন্তা করলাম এই শহরে অনেক ধরনের বিয়াদব আছে, পরে ঝামেলা হয়ে যাবে। এজন্য আমি আমার মতো হাঁটতে লাগলাম। একটু দূরে যেতেই পেছন থেকে আমাকে ডাক দিয়ে বলল, কিরে, ভয় পেলি নাকি আমাদের দেখে? আমি পেছনে তাকিয়ে দেখি রিয়ার নতুন বয়ফ্রেন্ড এখানে আসছে, মেয়রের ছেলে। ও হ্যাঁ, একটা কথা তো বলতে আমি ভুলেই গেছি, ওর নাম হলো রাসেল। ফেসবুকে আমি ওর নাম দেখছিলাম। আমি রাসেলের ডাক শুনে ও সামনে গিয়ে বললাম, কিরে, সেই দিন যে চর দিয়েছিলাম সেটা কি ভুলে গেলি, নাকি নতুন করে আবার চর দিতে হবে? রাসেল বলল, তুই মনে হয় এখনো আমাকে ভালো করে চিনিস নাই। আমি বললাম, তোরে চিনে আমি কি করব? আর তোর বাবা যে মেয়র এটা আমি জানি, আমার সঙ্গে পাঙ্গা নিতে আসবি না, নইলে নিচের সবকিছু কেটে রেখে দিব। রাসেল আমার ঘাড়ে হাত রেখে বলল, ও তাই নাকি? এতই সহজ মনে হয় আমার গায়ে হাত দেওয়া? কি রে, তোরা কই রে? একটু গাড়ির ভিতর থেকে বের হয়ে এখানে আইতো। এই কথা বলতেই 3-4 জন ছেলে গাড়ির ভিতর থেকে বের হয়ে আমার সামনে আসলো, তবে ওদের সবার হাতে পিস্তল আছে। আমি ওদের দেখে হাসি দিয়ে বললাম, তুই আমার পরিচয় জানিস? রাসেল বলল, তোর পরিচয় জেনে আমি কি করব রে? আজকে দেখবো আমার হাত থেকে তোরে কে বাঁচাই।
আমি বললাম, তুই নিজের মৃত্যু নিজেই ডেকে এখানে নিয়ে আসলি। আর একটা কথা বলে রাখি, যেটা হয়তো তুই জানিস না, রিয়া নাকি তোর হবু বউ। এমন এক সময় ছিল ও আমার গার্লফ্রেন্ড ছিল, ওকে জড়িয়ে ধরা, শাড়ি পরিয়ে দেওয়া, আরো কত কিছু যে ওর সাথে করেছি এর কোনো হিসাব নেই। আমার কথা শুনে রাসেল রেগে বলল, ও তাহলে তুই সেই ছেলে যার জন্য রিয়া মাঝে মাঝে কান্না করে? তোরে আজকে আমি খাইছি। আমি বললাম, আরে আমাকে মারবি তো ঠিক আছে, আমি না করব না, তার আগে আমি একটা ফোন দিব, এরপর দেখ তোর কি অবস্থা হয়। রাসেল বলল, ও তাই নাকি, দেখি তুই কারে কল দিবি দে, দেখি তোর কোন বাবা তোর এখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। আমি ফোনটা বের করে আপুকে কল দিলাম। সেদিন আপু যাওয়ার আগে ওর ফোন নাম্বার সেভ করে দিয়েছিল আমাকে। আপুকে কল দেওয়ার পর আপু কল ধরে বলল, আরে আমার ছোট ভাই যে, আজকে কি মনে করে বড় বোনকে কল দিলি? আমি বললাম, আপু আমি একটা বিপদে পড়েছি, একটা ছেলে আমাকে আটকে রেখে বলছে আমাকে নাকি মেরে ফেলবে। আপু বলল, ও তাই নাকি, এত বড় সাহস কার আছে যে আমার ভাইকে মারবে? আমি বললাম, দেখ আপু আমি মজা করছি না, সত্যি বলছি আমি। আপু বলল, তুই এখন কোথায় আসোস? আমি আপুর ঠিকানা দিয়ে বললাম, একটু তাড়াতাড়ি আসবি প্লিজ। আপুর সাথে কথা বলছি 1 মিনিট হলো, এর ভিতরে একটা দোকান থেকে কয়েকটা ছেলে দৌড়ে আসলো, আর এসে আমাদের বলতে লাগলো, এখানে দীপু কে? আমি শুধু বললাম, আমার আপু কি আপনাদের এখানে বলছে আসার জন্য। এটা বলতে ওরা রাসেল আর ওর বডিগার্ডদের উড়াধুরা মারতে লাগলো। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর মনে মনে বলছি, আমার দুলাভাইয়ের এত পাওয়ার, এই শহরের বেশিরভাগ লোকই তাকে চেনে, এমনকি তার নাম শুনলেই ভয় পাই। এর ভিতরে আমার দুলাভাই আর আপু চলে আসলো। আপু আমার সামনে এসে রাসেলকে দেখিয়ে বলল, এই ছেলে তোর গায়ে হাত দিয়েছে। আমি বলতে আপু ছেলেটার গলা শক্ত করে ধরে বলল, আমাকে চিনিস তুই? আর তুই আমার ভাইয়ের গায়ে হাত দিস, বেঁচে থাকার কি ইচ্ছা আছে? আমি আপুকে ছাড়িয়ে বললাম, বাদ দে, আর রাসেল এখান থেকে চলে যা, দ্বিতীয়বার আর আমার সামনে আসবি না, নইলে কি অবস্থা হবে তোর তুই ভালো করেই জানিস। রাসেল আপুর হাত থেকে ছাড়া পেতেই গাড়িতে উঠে বলল, আমি হলাম মেয়রের ছেলে, তোদের সব কয়টাকে আমার দেখার আছেই বলে দিলাম। এই কথা বলে রাসেল চলে গেল। আপু আমার হাত ধরে বলল, চল আমার বাসায়। আমি আপুর কথা শুনে গাড়িতে উঠলাম। আপু আমার পাশে বসে বলল, বাড়িতে যাসনি আর কখনো? আমি বললাম, সেই দিন গিয়েছিলাম, তাও আবার রিক্সা নিয়ে। সব হলো কপাল আপু, তবে তোরে আমি কিছু বলতে এসেছিলাম। আপু বলল, কি বলবি বল শুনি। আমি বললাম, না এখন বলবো না, আগে বাসায় চল, নইলে তুই আবার পাগলামো শুরু করে দিবি। আপু বলল, আরে বল, কিছু করব না। আমি বললাম, না হবে না, আগে তোর বাসায় যাব পরে বলবো। আপু বলল, আচ্ছা ঠিক আছে চল। গেটের সামনে যেতেই দারোয়ান আমাকে দেখে একটু অবাক হলো। আমি ভিতরে ঢুকতে ঢুকতে দারোয়ানকে বললাম, মানুষ চিনে কথা বলবি, নইলে আবার চাকরি হারিয়ে ফেলবি বুঝলি। আমার কথা শুনে দারোয়ান চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি যে কে ও ঠিকই চিনে ফেলেছে। বাসায় যাওয়ার পর আপু আমাকে নিজ হাতে খাইয়ে দিল। খাওয়া শেষ হতেই আপু জিজ্ঞেস করলো, মাইকে নিয়ে আসলি না যে? আমি বললাম, ওর কথা আর বলিস না, সেজে গুজে বসে আছে, বিকালে ওকে নিয়ে ঘুরবো বলে আমাকে শুধু প্যারা দেয়। আপু মন খারাপ করে বলল, আমার মেয়েকে আমি নিজ হাতে কিভাবে মারতে পারলাম বল। আমি বললাম, আরে মন খারাপ করিস না আপু, ওর জন্য আমি আছি না, তুই কেন চিন্তা করিস। এখন যেটা তোরে বলতে এখানে আসছি শোন। আপু বলল, বল কি বলবি। আমি বললাম, আপু আমার বাবা আত্মহত্যা করে নাই, ওনাকে প্ল্যান করে মারা হয়েছে, আর আমার বাবাকে মেরেছে মৃত্যু আর আমার ভাবি। আমার কথা শুনে আপু অবাক হয়ে বলল, কি বলিস এইসব, তোর এই কথা কে বলল? আমি আপুর সামনে ফোন থেকে রেকর্ডগুলো বের করে বললাম, এই যে শোন, আর মৃত্যু হলো ভাবির বেস্ট ফ্রেন্ড, ওর ফোন থেকে এগুলো নেওয়া। আমি ভাবতেও পারি নাই ভাবি স্বার্থের জন্য এইসব করবেন, আর বাবা নাকি আমার জন্য আত্মহত্যা করেছেন। এই কথা বলে সবাই মিলে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আসলে বাবা চিঠি লেখে নাই, সবকিছু করেছে ভাবি। এখন বল ওনাকে আমি কি করব। আপু সবকিছু শুনে পিস্তল নিয়ে দাঁড়িয়ে গেল আর বলল, আজকে ওদের শেষ দিন, আমার বাবাকে হত্যা করেছে, আমি তো ছাড়বো না ওদের। আমি আপুকে জড়িয়ে ধরে বললাম, প্লিজ আপু মাথা ঠান্ডা কর, আমি কি বলি মনোযোগ দিয়ে শোন আগে, এত গরম মাথায় কাজ করা যাবে না। আপু বলল, দেখ ভাই তুই আমাকে ছাড়, আমি ওদের নিজ হাতে মারবো। আপুকে আমি সোফায় বসিয়ে ওর হাত থেকে পিস্তল নিয়ে বললাম, দিব একটা মাথায়, আর তুই আজ থেকে এইসব করবি না, তোর পেটে এখন একটা বাচ্চা আছে, যদি কিছু হয়। আপু বলল, আমার চিন্তা তোর করতে হবে না। আমি এবার দুলাভাইকে বললাম, এই মিয়া আপনি মাস্তান বুঝলাম, আপনি কি আপনার সন্তানকে এমন বানাতে চান? আমি কসম করে বলছি, যদি আমার ভাগিনা বা ভাগ্নি এমন হয়, আমি আপনাকে ছাড়বো না, কিন্তু আজ থেকে আপুকে এইসব কাজে নিবেন না। ওর যদি কিছু হয় তো, যদি হঠাৎ করে পেটের উপর কেউ আঘাত করে বা গুলি করে তখন কি হবে? আমার কথা শুনে দুলাভাই বলল, আমি তোমার বোনকে না করি আমার সাথে যেতে, কিন্তু আমার পিছনে পিছনে চলে আসে, তো আমি কি করব বলো।
আমি আপুর কোলে মাথা দিয়ে শুয়ে বললাম, বাদ দিয়ে দে সব, এখন সংসার কর মনোযোগ দিয়ে। আর কতদিন এইসব করবি? আমার আপু আমার সামনে ছেলেদের কাপড় পরে, আমার কি এসব দেখে ভালো লাগে তুই বল? আপু আমার মাথায় হাত দিয়ে বলল, আচ্ছা যা, তোর কথাই আমি রাখবো, কিন্তু তার আগে আমার বাবাকে যারা মেরেছে তাদের আমি ছাড়বো না। আমি বললাম, বুঝে শুনে সবকিছু করতে হবে, এত অস্থির হবি না। এখন একটা কাজ কর, যদি বলি তো করতে পারবি? আপু বলল, বল কি করতে হবে? আমি বললাম, মাইকে নিয়ে পার্ক থেকে ঘুরে আই, আর সাথে বাড়িওয়ালার মেয়ে যাবে, পারবি কি এই কাজ করতে? আপু আমার কথা শুনে কান্না করে দিয়ে বললাম, অনেক অনেক ধন্যবাদ ভাই তোরে। ভাইকে একটা রাত আমার সাথে থাকতে দিবি? আমার মেয়েকে জড়িয়ে ধরে খুব ঘুমাতে ইচ্ছা করে। আমি বললাম, তাহলে এক কাজ করিস, ওদের তোর বাসায় নিয়ে যাবি, আমি ইতিকে সবকিছু বলে দিব। আপু বলল, আচ্ছা ভাই। আমি বললাম, তাহলে আমি যাই, তুই রেডি হয়ে আমাদের বাসার সামনে যা, ওরা হয়তো রেডি হয়ে বসে আছে। আপু বলল, আগে তুই গিয়ে ওদের সবকিছু বল, আমি অল্প সময়ে রেডি হয়ে যাব। আমি আপুর থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ইতিকে সবকিছু বুঝিয়ে দিলাম আর বললাম ওকে যেন আপুর কাছে রেখে চলে আসে। একটু পর ওরা সবাই বাসা থেকে বের হয়ে চলে গেল। আমি আমার রুমের ভিতরে বসে বসে প্ল্যান করছি, আজকে রাতে আমি মিতুকে তুলে নিয়ে আসব। ওর কথা শুনে আমার ভাবি আমার বাবাকে মেরেছে, ওকে তো আমি ছাড়বো না। ভাবছিলাম সবকিছু আপুকে দিয়ে করাবো, কিন্তু আপুকে দিয়ে এসব করালে সমস্যা হয়ে যাবে, আপু সরাসরি ওদের গুলি করে মেরে ফেলবে, এমনিও প্রেগনেন্ট। আমি সবকিছু রেডি করে বাসা থেকে বের হলাম। কিছুক্ষণের ভিতরে মিতুর বাসার সামনে চলে গেলাম। আমি মিতুর রুমের জানালা গিয়ে খোলাই পেলাম, এজন্য ভিতরে যেতে আমার কোনো সমস্যা হয় নাই। ভিতরে গিয়ে দেখি মিতু ওর হাজবেন্ডকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি মিতুর রুমে লাইট অন করে দিলাম। লাইট অন করতেই মিতু লাফিয়ে উঠে বলল, এই কে কে? কিন্তু আমাকে দেখে মিতু চোখ বড় বড় করে বলল, কিরে তুই এখানে? আমি বললাম, কেন, আমি কি এখানে আসতে পারি না? মিতু বিছানা ছেড়ে উঠে গেল, ও শরীরের কাপড় ঠিক নাই। আমার স্বামী কখন যে ঘুম থেকে সজাগ হয়ে যায় বলা যায় না। তুই এখানে আসবি আমাকে আগে বলবি না? আমি ওকে ঘুমের ওষুধ খাইয়ে দিতাম, তাহলে দুইজন মিলে খুব মাস্তি করতে পারতাম। আমি মিতুকে টান দিয়ে আমার কাছে এসে বললাম, তোর শরীরে তো পরপুরুষের গন্ধ বেরোচ্ছে। মিতু হাসি দিয়ে বলল, গন্ধ বের হলে তো হতেই পারে, কিছুক্ষণ আগে আমি ওর সাথে মিতুকে দূরে ঠেলে বললাম, চিচি তুই দূরে থাক আমার থেকে। মিতু আমাকে উল্টো জড়িয়ে ধরে বলল, আমি জানি তুই আমার কাছে কি চাস, চল অন্য রুমে। ও ঘুম থেকে উঠবে না, আজকে সারা রাত আমি শুধু তোর। আমি হাসি দিয়ে বললাম, আমি কি তোর মতো নষ্টা ছেলে রে? এই কথা বলে আমি পকেট থেকে রুমাল বের করে ওর মুখে ধরলাম, আর ও খুব সহজেই অজ্ঞান হয়ে গেল। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।